কুমিল্লার রাজনীতিতে সাম্প্রতিক ঘটনা প্রবাহ যেন এক ধরনের অদ্ভুত সমীকরণ তৈরি করেছে, যেখানে একই ধরনের আইনি জটিলতা একদিকে একটি নিশ্চিত আসন হারানোর কারণ হয়েছে, আবার অন্যদিকে আরেকটি নতুন আসন পাওয়ার সুযোগ তৈরি করেছে। এই পুরো ঘটনাটি শুধু একটি এলাকার রাজনীতির গল্প নয়, বরং দেশের সামগ্রিক নির্বাচনী বাস্তবতার একটি প্রতিচ্ছবি। ঘটনার শুরু কুমিল্লা ৪ আসনকে ঘিরে। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে সবচেয়ে শক্তিশালী নাম ছিল মঞ্জুরুল আহসান মুন্সী। তিনি নতুন কেউ নন, বরং বহু বছরের অভিজ্ঞ রাজনীতিক। দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের রাজনীতিতে তার প্রভাব ছিল দৃশ্যমান। একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া, শক্তিশালী সংগঠন এবং নিজস্ব ভোট ব্যাংক, সব মিলিয়ে তিনি ছিলেন একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি। কিন্তু শেষ পর্যন্ত তার প্রার্থিতা টিকেনি। কারণ ছিল ঋণ খেলাপির জটিলতা। আইন অনুযায়ী কোনো প্রার্থী যদি ঋণ খেলাপি হন, তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। নির্বাচন কমিশন এই নিয়ম মেনেই তার মনোনয়ন বাতিল করে দেয়। পরবর্তীতে তিনি আদালতের দ্বারস্থ হলেও চূড়ান্তভাবে তার প্রার্থিতা আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে কুমিল্লা ৪ আসনে প্রতিযোগিতার চিত্র পুরোপুরি বদলে যায়। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মাঠে না থাকায় এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ সহজেই এগিয়ে যাওয়ার সুযোগ পান। তিনি শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয়ী হন। কিন্তু এই জয়ের পেছনে রাজনৈতিক শক্তির পাশাপাশি পরিস্থিতিগত সুবিধাও বড় ভূমিকা রেখেছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। কারণ যদি মঞ্জুরুল আহসান মুন্সী মাঠে থাকতেন, তাহলে এই আসনের ফলাফল এত সহজ হতো না। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, স্থানীয়ভাবে গভীর প্রভাব এবং সংগঠনের শক্তি সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি কঠিন হয়ে উঠত। ফলে বলা যায়, একটি আইনি জটিলতা শুধু একজন প্রার্থীকে নয়, পুরো নির্বাচনী ফলাফলকেই বদলে দিয়েছে। এবার একই ধরনের আরেকটি ঘটনা দেখা গেল সংরক্ষিত নারী আসন নিয়ে। এখানে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন মনিরা শারমিন। তার পেশাগত পটভূমি ছিল একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা হিসেবে। তবে তার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে শুরু থেকেই আলোচনা ছিল। সমস্যা তৈরি হয় তখন যখন দেখা যায় তিনি চাকরি ছাড়ার পর খুব অল্প সময়ের মধ্যেই নির্বাচনে অংশ নিতে চেয়েছেন। আইন অনুযায়ী কোনো সরকারি বা অর্ধসরকারি প্রতিষ্ঠানের চাকরি ছাড়ার পর নির্দিষ্ট সময় পার না হলে নির্বাচনে অংশ নেওয়া যায় না। এই নিয়মের কারণেই নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে দেয়। এর ফলে সংরক্ষিত নারী আসনের একটি আসন এখন শূন্য হয়ে পড়েছে। আর এই শূন্যতাই তৈরি করেছে নতুন রাজনৈতিক সম্ভাবনা। কারণ এই আসনটি এখন আবার নতুন করে প্রতিযোগিতার জন্য উন্মুক্ত হয়ে গেছে। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। যে ধরনের আইনি জটিলতার কারণে বিএনপি কুমিল্লা ৪-এর মতো একটি গুরুত্বপূর্ণ আসন হারিয়েছিল, সেই একই ধরনের জটিলতা এখন তাদের জন্য নতুন একটি দরজা খুলে দিয়েছে। সংসদে তাদের গরিষ্ঠাধিকার অবস্থানের কারণে এই সংরক্ষিত আসনে যদি তারা প্রার্থী দেয়, তাহলে জয়ের সম্ভাবনা অনেকটাই তাদের পক্ষেই থাকবে। অর্থাৎ রাজনীতির হিসাব এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে একটি ক্ষতি আংশিকভাবে অন্য একটি সুযোগ দিয়ে পুষিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এটাকে সরল সমীকরণ হিসেবে দেখলে ভুল হবে, কারণ সংরক্ষিত নারী আসন এবং সাধারণ আসনের রাজনৈতিক গুরুত্ব ও বাস্তবতা এক নয়। তবুও এই ঘটনাটি রাজনৈতিক দলগুলির জন্য একটি স্পষ্ট বার্তা বহন করে। প্রার্থী নির্বাচন শুধু জনপ্রিয়তা বা অতীত অভিজ্ঞতার উপর নির্ভর করে করলে চলবে না। আইনি যোগ্যতা, প্রশাসনিক নিয়ম এবং সময়োপযোগী সিদ্ধান্ত সবকিছুই সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঋণ খেলাফি বা সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে নিয়মগুলো এখন অনেক বেশি কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। ফলে কোনো ধরনের ত্রুটি বা অসতর্কতা সরাসরি নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে। এখন সবার দৃষ্টি সেই শূন্য হওয়া নারী আসনের দিকে। বিএনপি কাকে মনোনয়ন দেবে সেটাই বড় প্রশ্ন। তারা কি অভিজ্ঞ কোনো নারী নেত্রীকে বেছে নেবে, নাকি নতুন কাউকে সামনে নিয়ে আসবে? সিদ্ধান্ত যাই হোক, এটি হবে তাদের রাজনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। সব মিলিয়ে বলা যায়, কুমিল্লার এই দুটি ঘটনা বাংলাদেশের নির্বাচনী রাজনীতির একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে উঠেছে। এখানে যেমন আইনের কঠোর প্রয়োগ দেখা গেছে, তেমনি রাজনৈতিক সুযোগ সন্ধানী কৌশলেরও একটি বাস্তব উদাহরণ তৈরি হয়েছে। আগামী দিনে দলগুলি এই অভিজ্ঞতা থেকে কতটা শিক্ষা নেয়, সেটাই এখন দেখার বিষয়।